রায়গঞ্জে এইমস হাসপাতালের অনুমোদন মিললে পশ্চিমবঙ্গ সরকার জমি দিতে রাজি। রবিবার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এমনই কথা শোনালেন রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। নির্বাচনী প্রচার কর্মসূচির অংশ হিসেবে এদিন সকালে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল প্রার্থী, প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার এবং পুর প্রধান রামনিবাস সাহাকে পাশে নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। যেমন মিডিয়া আপনারা যেমন জানেন যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তো আজকে এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে মিডিয়া হাউসে আমি এসেছি। মানে আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে আমার একটা আপিল থাকছে যে এই নির্বাচন লোকসভা নির্বাচন সাধারণ নির্বাচন নয়, এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন আগামী দিনের আমাদের ভবিষ্যৎ তয় করবে যে আমাদের সমাজ ব্যবস্থা কতখানি সুরক্ষিত আছে। কেননা যে হিসাবে কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্র করে এনআরসি আর সিএ এর তলওয়ার সাধারণ জনগণের উপর রেখে দিয়েছেন, তাতে কিন্তু কেউ সুরক্ষিত নয়। কারো নাগরিকতা সুরক্ষিত নয়, কারো বাড়ি সুরক্ষিত নয়, কারো জমি সুরক্ষিত নয়, কারো সরকারি চাকরি সুরক্ষিত নয়, কারোর সরকারি সুবিধা যেটা পাবে সেটাও সুরক্ষিত নয়। কেননা আপনারা যেমন জানেন সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসামে লাগু হয়েছিল, সেখানে 13.5 লক্ষ হিন্দু ডিটেনশন ক্যাম্পে আজকে আছে, তাদের বাড়ি থাকা সত্ত্বেও তারা বাড়ি ছাড়া। কেননা ওই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যখন আপনি অ্যাপ্লিকেশন করছেন তখন আপনি ডিক্লারেশন মানে এটা হয়ে দিচ্ছেন যে আপনি ভারতবর্ষের নাগরিকতা নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করছেন, তার মানে আপনাদের ভারতবর্ষের নাগরিকতা নেই, তার জন্য আপনি আপিল করছেন। তারপর ভেরিফিকেশন হচ্ছে, তারপর এভিডেন্স হিসাবে 1972 সালের ডকুমেন্টস চাওয়া হচ্ছে, যেই ডকুমেন্টস আমাদের 95% মানুষদের কাছে নেই। আমি সংসদ পদের প্রার্থী, আমার কাছেও নেই। সেই জন্য আমি মানে কালিয়াগঞ্জের জনবাসীকে আমি আবেদন করছি, আপনারা একটু চিন্তন করুন আর মন্থন করুন। কেননা 7-8 দিন আগে উড়িষ্যাতে আমাদের 20 জন পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়েছিল, আর সেখানে সিটিজেন অ্যামেন্ডমেন্ট আইনটা লাগু হয়েছে, সেখানে 20 জনকে বেধড়ক মারধর করে তারা বাংলাদেশের রঙ্গিনা বলে একদম তাদেরকে খুব তাদের উপর হামলা চালায়। সেটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে রিকভারি করে নিয়ে আসে আমাদের পশ্চিমবাংলায়, আবার তাদেরকে শেল্টার দেন। তো সেই জন্য আমি বলতেছি এই আইনটা না মাইনরিটির জন্য এনআরসি সঠিক, না সিএ হিন্দুদের জন্য সঠিক। এখানে কারোর নাগরিকতা সুরক্ষিত থাকছে না। আজকে ভাবে নেন যারা 40 বছর 50 বছর ধরে এখানে রয়েছেন, ভাবে নেন বাংলার পবিত্র ভূমিতে রয়েছেন, তাদের ভোটার কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের রেশন কার্ড আছে, তারা ভোট দিয়ে কাউকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন, তাদের রেশন কার্ড, তো সবই কিছু তো স্বাভাবিকভাবে চলছে। তো আমরা চাই যে যে স্বাভাবিক জীবনযাপন মানুষেরা করছেন সেই স্বাভাবিক জীবনযাপনটাই করুক। হ্যাঁ, এই ধরনের আইন লাগু করে একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে, লোকে বিভ্রান্ত হচ্ছে মানুষদের মধ্যে। হ্যাঁ, মানে একটা যেমন কোথায় কখন বিপদ চলে আসবে এই ধরনের একটা মনোভাব হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা চাই যে স্বাভাবিক পরিস্থিতিতে স্বাভাবিকভাবে মানুষরা জীবনযাপন করুক। সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে হেমতাবাদ সবার মধ্যেও বলে দিয়েছেন যে উনি থাকাকালীন কোনোদিন এনআরসি আর সিএ লাগু হবে না। তো আজকে এনআরসি আর সিএ যাতে পশ্চিমবঙ্গে না লাগু হয় সেই জন্য আমি আপার জনগণকে বলছি যে আপনারা আসুন। তৃণমূল কংগ্রেসের 7 দিন, আর আগামী 26শে এপ্রিল এই তৃণমূল কংগ্রেসে আমাকে কৃষ্ণ কল্যাণীকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন। কেননা আমি জিতলে পরে একজন সৈনিক, সাচ্চা সৈনিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো, আর মানে কালিয়াগঞ্জের আওয়াজ উঠাবো, আর এনআরসি আর সিএ কে এখানে যাতে লাগু না হয় তার জন্য প্রতিবাদে এই আওয়াজ উঠাবো, এমন জনগর্জন করব যাতে বিজেপি বিসর্জন হয়। দাদা বলছি, ঠিক আছে, আমি দেখুন এর আগেও পরিশ্রম করেছি। আমার বিধানসভায় আপনি দেখেছেন আমি 25 থেকে 30 কিলোমিটার পায়ে হেঁটে প্রচার করেছিলাম। পঞ্চায়েত নির্বাচনেও আমি প্রচার করেছি, এই পায়ে হেঁটে 20 কিলোমিটার ডেলি হাঁটতাম। এখনও আমি সভা ছাড়া রোড শো করছি প্রায়, আর তার বাদেও আমি ওয়ার্ডগুলোতে 15-20 কিলোমিটার ডেলি আমি হাঁটছি। সাধারণ মানুষকে পৌঁছাতে হবে। আজকে যখন আমি প্রার্থী হয়েছি
তো সাধারণ জনগণ যাতে দেখতে পারে যে প্রার্থীটা কে, চিনতে পারে, সেই জন্য আমার একটাই উদ্দেশ্য যে আমি যদি যত বেশি লোকের কাছে পৌঁছবো, হ্যাঁ, লোক যাতে প্রার্থীকে দেখতে পারে, নিজের কথা যাতে বলতে পারে, সেটাই আমার প্রয়াস। তাহলে আপনার সঠিকভাবে আপনি দেখেননি, আমি বিধানসভায় আমার বাজেটে আমি কিন্তু কৃষি নিয়ে বলেছিলাম, কারণ আমি শুনুন আমি বলছি যে আমাদের উত্তর দিনাজপুর হচ্ছে কৃষিভিত্তিক এরিয়া। এখানে মুষ্টিময় 5-6টা ফসল হয়, যে সব 5-6টা ফসল হয়, যেমন ধান, পাট, হ্যাঁ, ভুট্টা আর গম, সরষা। তো এগুলা যেগুলা চাষবাস হয়, এগুলার উপকরণে ইন্ডাস্ট্রিজ রয়েছে। ধানের জন্য রাইস মিল, পাটের জন্য জুট মিল, ভুট্টার জন্য আমাদের স্টার্চ ফ্যাক্টরি রয়েছে, পোলট্রি ফিড রয়েছে। কিন্তু আমি বলছিলাম কাল্টিভেশনে ভ্যারাইটি লাগবে। কাল্টিভেশনে যদি ভ্যারিয়েশন যদি আনি, তাহলেই এখানে আলাদাভাবে ইন্ডাস্ট্রিজ আসবে। তো আমি সয়াবিন চাষ করে আমাদের এখানে সাকসেস করে দেখিয়ে দিয়েছিলাম যে সয়াবিন এখানে এই সব এলাকায় সয়াবিন হতে পারে। সেটা আমি বাজেটেও বলেছিলাম, কেননা আমাদের এখান থেকে বেগুসরাইয়ের দূরত্ব হচ্ছে 200-250 কিলোমিটার। ওখানে পার অ্যানাম 40,000 মেট্রিক টন সয়াবিন চাষ হচ্ছে। তো সয়াবিন এখানেও আমি সাকসেসফুলি সয়াবিন চাষ করে দেখিয়ে দিয়েছিলাম। সেটা তখন আয়শা রানী ডিএম ছিলেন, উনিও ওটাকে সার্টিফাইড করেছিলেন। কেননা সয়াবিন এমন একটা প্রোডাক্ট যার থেকে অনেক ভ্যালু এডেড প্রোডাক্ট আছে। সয়াবিন থেকে সয়াবিন অয়েল, সয়া ডিওসি, সয়া মিল্ক, সয়া সস, সয়া চান, অনেক ভ্যালু এডেড প্রোডাক্ট হতে পারে। অ্যাকর্ডিং টু ওই ভ্যালু এডেড প্রোডাক্ট হিসাবে তাহলে এখানে ইন্ডাস্ট্রিজ বসবে। তো সেটা আমি বলেছি। আর যে কোনো কিছু বললে পরে না এখানে সয়াবিন হচ্ছে না। তো অ্যাকর্ডিং টু ওই সয়াবিনের মানে ভাবে নেন, এখন একটা কথা বললে পরে কৃষির মধ্যে রেগুলেশন আনতে গেলে একটু সময় লাগে। তো এটা অলরেডি আমাদের টেস্টেড হয়েছে, আরো ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আমাদের এই উত্তর দিনাজপুরের মধ্যে সয়াবিন চাষ শীঘ্রই চালু হবে। আর তারপর আপনারা বলেছেন যে এই ইন্ডাস্ট্রি, আজকে আমাদের কল্যাণী গ্রুপে আমি আপনাকে বলতেছি যে আমাদের 4 থেকে 5 হাজার এমপ্লয়ি, 4.5-5 হাজার এমপ্লয়ি রয়েছে। রয়েছে কিন্তু এই কেন এরকম হবে? কারণ বিড়ি বাঁধাকে কেন্দ্র করে ভালো ঘরে বিয়ে হবে, এই ধরনের কেন? এটাকে নিয়ে আপনি কোনো চিন্তা করছেন? না আজকে বিড়ি বাঁধাকে নিয়ে বিয়ে, আপনার প্রশ্নটা একটু আলাদা। এখন বিয়ে কার সাথে কার হবে ওটা নিজেদের একদম মানে তাদের পার্সোনাল একটা ব্যাপার আছে। হ্যাঁ, সেটা দীর্ঘদিন আছে, ওটার যেটাই পরম্পরা আছে। আমি ভাবেন এমপি পদে দাঁড়িয়েছি, তাই বলে আমি পরম্পরা তো চেঞ্জ করতে পারবো না। যেটা যাদের কালচার আছে সেই কালচার নিয়ে তারা থাকবে। একটা জিনিস সেটা হচ্ছে আন্তর্জাতিক সড়কপথে বাংলাদেশ অলরেডি রাস্তা করে দিয়েছে। ভারতবর্ষ সেভাবে রাধিকাপুরের রাস্তাটা এখনো পর্যন্ত বাংলাদেশ আন্তর্জাতিক সড়ক, এটা কেন্দ্র সরকারের ব্যর্থতা। আমি যদি সাংসদ হয়ে যাই তাহলে এটা লোকসভার হাউসের মধ্যে আওয়াজ তুলবে। দিল্লি কিন্তু এখনো পর্যন্ত চালু হচ্ছে না, কি মনে হচ্ছে? এখন পর্যন্ত দিল্লিগামী ট্রেন সাংসদ দেবশ্রী চৌধুরী বন্ধ করে দিয়েছিল। তো উনি ভাবছিলেন এখানে টিকিট পাবেন, সেই জন্য বলেছিলেন যে সপ্তাহে একদিন চলবে। এখন উনি এখানে টিকিটও পাননি, চলে গেছেন দক্ষিণবঙ্গে। এখন দক্ষিণবঙ্গে উনি ট্রেন চালাবেন, এখানে আর ট্রেন চলবে না। আমি সাংসদ হয়ে যাই, তারপর চলবে। আমি দেখুন কোনো রকম অঙ্কে গণিতে যাব না, তবে আমি যে হিসাবে মানুষের উৎসাহ, যে হিসাবে সারা দেখছি, হ্যাঁ, এবার কিন্তু মানে একটা ইতিহাস হতে চলেছে। একটা আপনারা দেখে নেবেন, রায়গঞ্জ সংসদের 4ই জুন রেজাল্ট বেরাবে, একটা ঐতিহাসিক রেজাল্ট বেরাবে। এটা একটা নতুন রেকর্ড হবে। আজকে একটাই কথা বলবো, যে আমার অপোনেন্ট প্রার্থীও দাঁড়িয়েছে, তাদেরকে বলবো মাথায় বেশি চাপ নেবা না। হ্যাঁ, একদম নিজের খোলা মনে প্রচার করো, হেসে প্রচার করো। বেশি চাপ নিলে হ্যাঁ শরীর খারাপ হবে। সেই জন্য শুধু হাসা উচিত, ঠিক আছে? শুধু হাসা উচিত। হ্যাঁ, জল খান, হাসেন। देखिए, जीतने के बाद मेरा जो पहला प्राथमिकता है वो है, देखिए यहाँ से साउथ के लिए कोई डायरेक्ट ट्रेन नहीं है। और हम लोग के इधर से ज्यादातर आदमी हैदराबाद, चेन्नई, बैंगलोर ट्रीटमेंट के लिए जाता है। तो मेरा पहला प्रयास रहेगा ये 3 जगह के लिए डायरेक्ट ट्रेन हो। और बाकी मेरा लोकसभा 7 विधानसभा को केंद्र करके है, तो हर विधानसभा में जा रहे हैं, वहाँ का लोकल बेसिक नीड्स क्या है वो हम जान रहे हैं, उसको नोट डाउन कर रहे हैं। ये सब चीज को लेके हम एक मास्टर प्लान बनाएंगे, उसके बाद हम सार्वजनिक उन्नयन वो मास्टर प्लान के तहत करेंगे। अभी
पहले हम ये कर देंगे वो कर देंगे। निश्चित मेरा स्वास्थ्य और शिक्षा में फोकस रहेगा, लेकिन एक मास्टर प्लान के तहत। थैंक यू।